নাজমুল হোসেন শান্ত যতটুকু খারাপ ব্যাট করছেন পারফরমেন্স ওয়াইজ, এই মুহূর্তে তিনি যতটুকু খারাপ ব্যাটার, তার থেকে তিনি তুলনামূলকভাবে বেটার ক্যাপ্টেন ও ক্যাপ্টেন্সির জায়গাটায় যতটুকু খারাপ ব্যাটিং করছেন তার থেকেও খারাপ জায়গায় রয়েছেন, তলানিতে রয়েছেন। নাজমুল হোসেন শান্তর সবশেষ 5টা যে আন্তর্জাতিক টি-20 ইনিংস আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে সেই ইনিংসগুলো হচ্ছে 1, 21, 16, 6 এবং 2 রানের। এবং এই যে 5টা ইনিংসের আমি কথা বললাম, সেখানটা একটা ইনিংস ছাড়া বাকি সব ইনিংসে, মানে বাকি 3 ইনিংসেই হচ্ছে বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, একটায় 108 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং সেটাই হচ্ছে 15 বলে 16 রান করেছেন। মানে সে কারণে হচ্ছে 100-এর উপরে স্ট্রাইক রেটটা গেছে। সবশেষ ম্যাচে নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন মাত্র 2 রান করে, খেলেছেন 7 বল, স্ট্রাইক রেট 28। বাংলাদেশের যেই ব্যাটাররা ব্যাট করেছে এবং ন্যূনতম 1 রান করেছে, বাংলাদেশ তো অল আউট হয়ে গেছে, ন্যূনতম 1 রান করা ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেটে, বাংলাদেশের তো 11 জন ব্যাটসম্যান যেহেতু ব্যাট করতে নেমেছিলেন, সর্বনিম্ন স্ট্রাইক রেট হচ্ছে ক্যাপ্টেনের। অথচ উই আর গোয়িং টু প্লে দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ অ্যান্ড হি ইজ গোয়িং টু লিড দ্য টিম দেয়ার। বাংলাদেশের কিন্তু বিশাল একটা সম্ভাবনার জায়গা রয়েছে। বাংলাদেশের যদি আমি শেষ 2টা ম্যাচের কথা বলি, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে, অবশ্যই সেই ম্যাচেসগুলো জেতা উচিত। যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে পরাজিত হয়েছে। বাংলাদেশের ওপেনিং ম্যাচ ডালাসে, যেটা শ্রীলঙ্কার এগেনস্টে, সেখানটাও বাংলাদেশ যদি প্রপার ক্রিকেটটা খেলতে পারে জেতা উচিত। বাংলাদেশের সেকেন্ড ম্যাচটা সাউথ আফ্রিকার এগেনস্টে, ইটস গোয়িং টু বি আ টাফ টাস্ক। এখন এরকম যখন একটা সিচুয়েশন, বিশ্বকাপের আগে বাংলাদেশ টিম কম্বিনেশন নিয়ে যখন চিন্তিত, ঠিক তখন ক্যাপ্টেন হিমসেলফ আউট অফ ফর্ম। ক্যাপ্টেন স্ট্রাইক রেট তো মেনটেন করতে পারছেনই না, গত 5 ইনিংসে তিনি কোনো ইনিংসেই 30+ রান করতে পারেন নাই, 3টা ইনিংসে বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ক্যাপ্টেন্সির জায়গায় নাজমুল হোসেন শান্তর অবস্থা আরো খারাপ। আমি একদম ধরে ধরে দেখিয়ে দিব, মানে এগুলো হচ্ছে একদম চোখে পড়ার মতো। মনে পড়ে শ্রীলঙ্কার এগেনস্টে যখন টেস্ট খেলছিল বাংলাদেশ, একদম সরাসরি একটা মানে ব্যাটের মাঝখানে বলটা লাগার পরও তিনি রিভিউ নিলেন। পরে কলকাতা পুলিশ সেটাকে নিয়ে ট্রল করেছিল যে আসলে তোমাদের একটু দেখে শুনে সবকিছু করতে হবে, যারা হচ্ছে কলকাতা আওতায়, নগরীর আওতায়, এবং সেখানটা আসলে সচেতনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নাজমুল হোসেন শান্তর মতো যেন কেউ ব্ল্যান্ডার না করে, সেই ব্যাপারটা তারা আলোচনায় এনেছিল। আমি যদি খেয়াল করে আপনাদেরকে, লাস্ট ম্যাচে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকে কিভাবে ইউজ করেছে দেখুন। যেই উইকেটে সাকিব আল হাসান সফল হয়েছেন, 4টা উইকেট নিয়েছেন, ম্যাচ জিতিয়েছেন, অবশ্যই সুপার পারফরমেন্স বাই সাকিব, প্রায় 1 বছর পর আন্তর্জাতিক টি-20তে কামব্যাক করার পর। মুস্তাফিজুর রহমান, হি ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ এন্ড টেকেন 3 উইকেটস। সাকিব 4 উইকেট নিয়েছেন, মুস্তাফিজ 3 উইকেট নিয়েছেন, 10 উইকেটে জিম্বাবুয়ের 7টা নিয়েছেন সাকিব মুস্তাফিজ। মুস্তাফিজ সফল হন যে উইকেটের টার্ন হয়, মিরপুরের উইকেট, তাই তো, মানে স্পিন বান্ধব উইকেটে মুস্তাফিজ সফল হন। অন্য 2 স্পিনারের অবস্থাটা কি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে অন্য 2 স্পিনার রিশাদ এবং তানভীর, তারা বল করেছেন 4 ওভার, এবং এই 4 ওভার বল করে তানভীর 2 ওভারে দিয়েছেন 14 রান, রিশাদ তার 2 ওভারে দিয়েছেন মাত্র 6 রান। 2-2-4 ওভার রিশাদ এবং তানভীর, তারা টোটাল রান দিয়েছেন 20, ইকোনমি 5। মুস্তাফিজ সফল হয়েছেন স্পিনিং উইকেট, পেসটা তার কাজে লাগে। সাকিব আল হাসান সফল হয়েছেন, রিশাদ তানভীর সফল হয়েছেন, কিন্তু রিশাদ এবং তানভীরকে তিনি কাউকে, অন্তত একজনকে তিনি ফুল স্পেলে বল করাতে পারতেন, সেটা করার নাই। কন্টিনিউ করিয়েছেন তিনি তানজিম সাকিবকে, যিনি সবচেয়ে বেশি কস্টলি হয়েছেন, যিনি 4 ওভারে 42 রান দিয়েছেন, ইকোনমি 10.5। একজন ক্রিকেটার প্রত্যেকটা ওভারে দেদারসে রান দিচ্ছে, বলের কন্ট্রোলটা সেই মুহূর্তে অন্তত তার হাতে নেই, উইকেট তাকে হেল্প করছে না, ক্যাপ্টেন তাকে দিয়ে ফুল স্পেল বল করিয়েছেন, তানভীর রিশাদকে রেখে দিয়েছেন। শেষ ওভারটা কে করতে এসেছে একবার মনে করার চেষ্টা করুন, সাকিব আল হাসান। সাকিব আল হাসান বলেই পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তাসকিন আহমেদ, যিনি বাংলাদেশের প্রথম ব্রেক থ্রুটা এনেছেন, তার প্রথম ওভারে উইকেট পেয়েছেন। তাসকিন তার দ্বিতীয় যে ওভারটা করতে এসেছেন সেখানটাও তিনি সফল হয়েছেন, দারুণ একটা বোল্ড করেছেন, ইনসুইং ছিল। তাসকিন আহমেদের বল, মানে যিনি হচ্ছেন পেস ডিপার্টমেন্টের সবচেয়ে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, কারণ মুস্তাফিজ তো হচ্ছে অনেকদিন পরে দলে ঢুকেছেন, আইপিএলে ব্যস্ত ছিলেন, তানজিম সাকিব নিউ, এবং তাসকিন আহমেদ শুরু থেকেই সহায়তা পাচ্ছিলেন, তার ওভারগুলো আমার ক্যাপ্টেন আগেই শেষ করে দিয়েছেন। শেষের দিকে যে স্নায়ুক হয়ে উত্তেজনা তৈরি হলো, আরেকটু হলে, আর 2টা উইকেট বা 1টা উইকেট থাকলে, অথবা একটা ভালো টাইমিং যদি হয়ে যেতে পারতো,
সাকিবের বলগুলোকে ট্রাই করে মিস ইট হচ্ছিল, তাহলে কিন্তু বাংলাদেশ এই ম্যাচটাই হেরেই যেত। নাজমুল হোসেন শান্ত বোলিং ডিপার্টমেন্টকে ব্যবহার করার ক্ষেত্রে যে ধরনের মুনশিয়ানা দেখিয়েছেন জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে হোম কন্ডিশনে মিরপুরের উইকেটে, এটা পুরো একটা ব্ল্যান্ডার ছিল। খেয়াল করে দেখুন ব্যাটিং অর্ডারে এটা আরো বড় ব্ল্যান্ডার। নাজমুল হোসেন শান্ত এতটাই প্রেসারে, বাংলাদেশ যখন একটা সেট সিচুয়েশনে পাওয়ার প্লেতে যখন 57 রান বিনা উইকেটে, এখন পর্যন্ত সবশেষ 4 টি-20-র মধ্যে সেটাই বেস্ট। বাংলাদেশ যখন 12তম ওভারের মধ্যেই 100 পেরিয়ে গেল, 101 রান পর্যন্ত যখন বাংলাদেশের ওপেনিং স্ট্যান্ড স্টে করলো, এরপরে 2 ওপেনার এবং সাকিব আল হাসান আউট হয়ে যাবার পর দায়িত্বটা কিন্তু ক্যাপ্টেনের। কারণ আপনি খেলছেন 6 জন ব্যাটসম্যান নিয়ে, মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি বাদ দিয়েছেন, সেই প্রসঙ্গে আমি আসছি। 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলছেন, 3 জন ব্যাটার আউট হয়ে গেছেন, 2 সেট ওপেনার এবং সাকিব আল হাসান। এবং সাকিব আল হাসান যেভাবে আউট হয়েছেন, বানরে ওই বলটায়, ভেতরে ঢোকা বলটায় তিনি আউট হয়েছেন। যেই ক্রিকেটারের বলে তিনি আউট হয়েছিলেন, সেই ক্রিকেটার এর আগে 9টা ইনিংসে বল করে পেয়েছিলেন মাত্র 1 উইকেট। নন স্ট্রাইকিং থেকে সাকিব আল হাসান কিভাবে আউট হলেন, বল কিভাবে ভেতরে ঢুকলো, পুরোটাই শান্ত দেখলেন। একই ওভারে একই টাইপের বলে শান্ত সাকিবকে অনুসরণ করে আউট হয়ে গেলেন। ডিফারেন্ট টাইপের যদি কোনো ডেলিভারি হতো, নন স্ট্রাইকিং এ ক্যাপ্টেন বা শান্ত নিজে না থেকে যদি অন্য কেউ থাকতেন, ঘটনাটা অন্যরকম হতে পারত। কিন্তু একজন ক্রিকেটার, তিনি দেখছেন যে ওই পার্টিকুলার বোলারের স্ট্রেংথ কোথায় এবং তিনি কিভাবে সাকিবকে ফেরালেন। বাঁহাতি ব্যাটার কিন্তু শান্ত, নিজেও বাঁহাতি, তিনিও বিট হলেন 7 বলে 2 রান করে 28 স্ট্রাইক রেটে আউট যখন হলেন, বাংলাদেশ তখন মহাসাগরে। মাহমুদুল্লাহ রিয়াদ ইস্যুতে আমার কমেন্ট বক্সে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, এটা খুব ইন্টারেস্টিং যে তাকে রেস্ট দেওয়া হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্রামের প্রয়োজন ছিল। আচ্ছা, মাহমুদুল্লাহ রিয়াদকে যখন বিশ্রামের প্রয়োজন ছিল, আমরা বিশ্রাম কাকে দিয়েছি? যে আমাদের প্রিমিয়াম পেস বোলারদের একজন মুস্তাফিজুর রহমান, আইপিএল অনেকগুলো ম্যাচ খেলেছেন, অনেক জার্নি করেছেন, ঢাকায় ব্যাক করেছেন, প্রথম 3টা ম্যাচে তাকে আমরা রেস্ট দিয়েছি না, কারণ এত হ্যাকটিক শিডিউলের মধ্যে ছিলেন, তাকে আমাদের রেস্ট দেওয়া দরকার ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ যে 4টা টি-20 হলো, তিনি 2টাতে ব্যাট করার সুযোগ পেয়েছেন ভাই। এই 2 টি-20 ম্যাচে, মানে 20 ওভারি ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ একটায় 16 বল খেলার সুযোগ পেয়েছিলেন, 26 রান করেছিলেন, স্ট্রাইক রেট ওয়াজ 162। সবশেষ ম্যাচ যেটা খেলেছেন, সেখানটায় বল খেলেছেন মাহমুদুল্লাহ 4টা, রান করেছেন 9, স্ট্রাইক রেট 225। সেদিনও সবার চেয়ে বেশি মাহমুদুল্লাহ স্ট্রাইক রেট। যেই ক্রিকেটার 2টা ম্যাচেই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন মাত্র, আউটও হননি, এবং এই 2 ম্যাচ মিলিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ বল খেলেছেন মাত্র 20টা। মাহমুদুল্লাহ রিয়াদের 20টা বল খেলারই সৌভাগ্য হয়েছিল, সেই মাহমুদুল্লাহ রিয়াদের হুট করে বিশ্রামের প্রয়োজন পড়লো। মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবালরা তপ্ত রোদে যখন প্রচন্ড তাপদাহ চলছিল, তখন 50 ওভারই প্রিমিয়ার লিগ খেললেন ঠিকই, ফাটিয়ে খেললেন ঠিকই, সেই সময় তাদের কোনো প্রবলেম হলো না। 20 ওভারি ক্রিকেটে 4 ম্যাচ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন মাত্র 20টা বল, সেখানটায় মাহমুদুল্লাহ রিয়াদের বিশাল প্রবলেম হয়ে গেল এবং তাকে বিশ্রাম দেওয়াটা, আমার ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্টের তিনিও গুরুত্বপূর্ণ অংশ, কারণ ডিসিশন মেকিং তাকে বাদ দেওয়া হয় না, মনে করলেন তাকে বসায় রাখা উচিত। এখন আপনারা বিচার করবেন যে এই ডিসিশনটা ঠিক ছিল কি ছিল না। আরো গুরুত্বপূর্ণ অংশ শেয়ার করাই দরকার, পুরো সিরিজটা তো শেষই হয়ে যাচ্ছে। বাংলাদেশ আসলে বিশ্বকাপে কি করবে বা ক্যাপ্টেন কি ডিসিশন নেবে, সেটা নিয়ে আসলে আমার অনেক ডাউট রয়েছে। একবার খেয়াল করে দেখুন যে বাংলাদেশ প্রথম 2 ম্যাচে চট্টগ্রামে টসে জেতার পরে বোলিং করেছে, ব্যাটিং করার গাটস শো করেনি। এখন সবকিছু আপনারা বলবেন যে কোচ বলে দিয়েছে, অমুক বলে, অফকোর্স কোচের এখানে বড় একটা ইনপুট রয়েছে, থাকবেই, খুব স্বাভাবিক। ভাই ক্যাপ্টেন তুমি, তোমার দলের স্ট্রেংথ উইকনেসের জায়গা তোমার, এবং তুমি দলটাকে মাঠে পরিচালনা করবা, নট দ্য কোচ। যেভাবে তুমি বোলিং ডিপার্টমেন্টটাকে চেঞ্জ করেছো, প্রথম 2 ম্যাচে বাংলাদেশ যখন ব্যাট করার সুযোগ নেয় না, ডিফেন্সিভ পলিসিতে গিয়ে জিম্বাবুয়েকে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যেহেতু ভালো, তাসকিনরা জান প্রাণ দিয়ে তাদেরকে অল্প রানে আটকে দেবে এবং সেই অল্প রান খুব সহজে আমরা চেস করে ফেলবো। এই টেন্ডেন্সি যখন একটা দলের অধিনায়কের থাকে, অথবা কোচ বললে সেটার এগেনস্টে যাবার গাটস যার থাকে না, সেই তিনি আমার বিশ্বকাপের ক্যাপ্টেন, যিনি হচ্ছেন 28 স্ট্রাইক রেটে ব্যাট করেন টি-20-তে, সেই তিনি আমার বিশ্বকাপের ক্যাপ্টেন। বিশ্বকাপে যত ক্যাপ্টেন রয়েছেন, যাদের মধ্যে আমার ক্যাপ্টেনের স্ট্রাইক রেটটা হচ্ছে সবশেষ থেকে দ্বিতীয়, এবং তার নিচে যিনি আছেন উগান্ডার ক্যাপ্টেন, তিনি বেসিক্যালি একজন বোলার। ক্যাপ্টেন শান্ত ক্যাপ্টেন হিসেবে কতটুকু ভালো আর ব্যাটার হিসেবে কতটুকু খারাপ, সেই আলোচনা
বিবেচনা করার দায়িত্বটা আপনাদের।